এরপর এরপর ওই দিন রাতও এভাবেই কেটে যায়। আমার আর এভাবে ভালো লাগছিল না। আমি দিন দিন মানসিক দিক দিয়ে ভেঙে পড়ছিলাম। যদিও বাবুনি এবং মেহেদিকে আমি ওদের মার থেকে কোনো অংশে কম ভালোবাসি না। ওরা তো আমার বোনের ছেলে নেই। এরপরে আবার আমার বোনটা মারা গেছে। আমি দিন দিন মোটা হয়ে যাচ্ছিলাম। উনি আমাকে কথায় কথায় বলতো, সারাদিন ঘরে বসে না থেকে একটু হাঁটতে যেতেও তো পারো, কিছু কাজকর্ম তো করতে পারো, ঘরে আর এমন কি কাজ, ঘরে বসে থেকে থেকে মোটা হয়ে যাচ্ছে। তার কথার সাথে আমি আমার কথার কোনো মিল পেতাম না। আমরা দুজন সংসার করছি, কিন্তু দুজনের মত যেন দুদিকে ঘুরে যায়। ওনার মতের সাথে আমার মত কখনোই মিলতো না। আমি চেষ্টা করলেও উনি কখনো চেষ্টা করেনি আমার মতের সাথে নিজের মতকে মেলাতে। একদিন তো বলেই ফেললো, তুমি কখনো তোমার আপুর মতো হতে পারবে না, তুমি কোনো দিক দিয়েই তোমার আপুর মতো না। বিভিন্ন কথা কাটাকাটি হলো। আর তাছাড়া আমি সেদিনের পর থেকে ওনার সাথে একদমই শারীরিক সম্পর্ক বন্ধ করে দিয়েছিলাম। এভাবে আমার চলছিল না। যেটা আমি চাইছিলাম না, সেটা কেউ জোর করে করুক, তা আমি চাচ্ছিলাম না। এরপর আমাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং আমি মেহেদি এবং বাবুনিকে রেখে বাবার বাড়ি চলে আসি। আসার পরে আমার পরিবারের লোকজন আমাকে ফেরত যেতে বলে, কিন্তু আমি তাদেরকে এক কথা বলে দেই, কোনো ধরনের কোনো কথা তোমরা ওর বিষয়ে আমাকে বলবে না। যদি বলো তাহলে আমি কোনো ডিসিশন নিতে বাধ্য হব। পরের দিন মা আর ভাবি গিয়ে বাবুনি আর মেহেদিকে আমাদের বাসায় নিয়ে আসে। আমি ওদেরকে ভালোবাসি ঠিকই, কিন্তু ওরা আমাকে এই কয়টা মাসে এত জ্বালিয়েছে, এখন আমার মনে হয় আমি ওদের থেকে পালিয়ে থাকলেই বাঁচি। যাই হোক, বাবুনি আর মেহেদিকে মা আর ভাবিই রাখতো। আমি আমার মন মতো ক্লাস করতাম, বান্ধবীদের সাথে ঘুরতাম, ফুচকা খেতাম, ক্লাস শেষে মার্কেটে যেতাম। এভাবেই আমার আগের দিনগুলো ফিরে এসেছিল আমার বান্ধবীদের মাধ্যমে। আমি ভুলে গিয়েছিলাম আমার লাইফে কি হয়েছে। এরপর ফাইনাল পরীক্ষা হলো। ফাইনাল পরীক্ষার পর ডিসিশন নিলাম যে কাজিনদের বাড়িতে যাব, অর্থাৎ আমি আমার নানু বাড়ি যাব। এরপর হঠাৎ করে একদিন আমার দুলা ভাই আর কি উনি আসে। তো এর আগে অনেকবার এসেছে, আমি ওনার সামনে যাইনি। আমি ওনাকে দেখলেই পালিয়ে পালিয়ে থেকেছি। রাতে থাকিনি, দিনে এসেছে আবার চলে গেছে। ওই দিন আসে, আমি ওনার থেকে দূরেই থাকি। রাতে একা একা ঘুমিয়ে পড়ি। হঠাৎ ঘুম ভাঙতেই আমার মনে হলো উনি আমার পাশে শুয়ে আছে। তো উনি আমার কাছে আসতে চাইলে আমি ওনাকে নিষেধ করলাম। আমি বললাম, আপনাকে আমার ভালো লাগে না, যাকে আমার ভালো লাগে না তার সাথে আমি এই সম্পর্ক কন্টিনিউ করতে চাই না, আমাকে ছাড়েন। উনি বলল, তুমি আমার স্ত্রী, তোমাকে ছোঁয়ার অধিকার আমার আছে। আমি আরো বেশি জোরে চিৎকার দিয়ে ভাই এবং মাকে ডেকে আনলাম। মা এবং ভাই এসে আমাকে ভাবির ঘরে পাঠিয়ে দিল। ভাই বলল, যা, তুই আজকের একটা তোর ভাবির ঘরে এসো। আমি ভাইয়াকে জড়িয়ে ধরে বললাম, ভাইয়া এই লোকটাকে আমার ভালো লাগে না, এর থেকে তোমরা আমাকে মেরে ফেলো, তবুও এর সাথে আমাকে থাকতে বলো না। এরপর আমি চলে যাওয়ার পর ভাইয়া ওনাকে বোঝালেন। উনি আমাদের পরিবারের সবার কাছে খুবই ভালো একজন মানুষ, খুব ভালো একজন জামাই। ভাইয়া ওনাকে বললেন, আমি নেহুকে বোঝাবো, কয়েকটা দিন ধৈর্য ধরো। যাই হোক, এরপরে আমি কাজিনদের বাড়িতে চলে গেলাম। কাজিনদের সাথে একসাথে ভাত খাবো, ঘুরতে যাব, সে কি আনন্দ আমার মনে। তবে আনন্দ বেশি দিন রইলো না। হঠাৎ করে আমার একজন কাজিনের বিয়ে ঠিক হয়ে যায়। বিয়ের দাওয়াতে আমার হাজবেন্ড, আমার মা বাবা, ভাই সবাই আসে। তো ওনাকে দেখে আমি পালিয়ে পালিয়ে থাকি। আমার আনন্দটা যেন কিছুটা হলেও মাটি হয়ে গিয়েছে। এরপর কাজিনদের অনুরোধে হলুদের দিন খুব সুন্দর করে শাড়ি পরি এবং ওদের সাথে নাচ গান করি। এটা ওনার ভালো লাগেনি, আমি ওনার চোখ মুখ দেখে বুঝতে পেরেছি। এবং উনি আমার ভাবিকে বলেন যে কোনো একটা দরকারের কারণে বাসায় চলে যেতে হবে, আমার ব্যাগটা যেন গুছিয়ে দেয়। এরপর ভাবি আমাকে ডেকে পাঠালো, বলল, তোর হাজবেন্ড এখানে আর থাকবে না, তার কোনো জরুরি কাজে এখনই বাড়িতে যেতে হবে, ব্যাগটা গুছিয়ে দিয়েছি, চলে যা। আমি বললাম, উনি যাবে যাক, আমি কেন যাব, আমাকে কেন ডেকেছো? তখন আমার মা বলল, বিয়েটা দরকারি না, দরকারি হচ্ছে স্বামীর কি দরকার সেটা। আমি আসতে চাইলাম না, উনি আমাকে জোর করে নিয়ে আসলেন। মেহেদি, বাবুনি দুজনই ঘুমিয়ে পড়েছে গাড়ির মধ্যে, দুজনই আমার কোলে। উনি আমার সাথে কোনো কথা বলছিলেন না, রাগি রাগি চোখে আমার দিকে তাকাচ্ছিলেন। এরপর 3 ঘন্টার মধ্যে আমরা বাসায় পৌঁছে গেলাম। কোনো জ্যাম ছিল না রাস্তায়। বাসায় গিয়ে বাবুনিদের শোয়ানোর পর উনি আমার হাত ধরে টানতে টানতে অন্য একটা রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিলেন।
উনি বললেন, হাজবেন্ডকে ভালো লাগে না, অন্যদেরকে ভালো লাগে। আমি বললাম, এই কথা কেন বললেন? আমাকে তোমার ভালো লাগে না, অথচ তুমি সবার সাথে মিলে ওখানে নাচছিলে, সব ছেলেরা তোমাকে দেখছিল। তুমি অনেক খারাপ, তুমি কখনোই তোমার আপার মতো হতে পারবে না। আমি বললাম, আমি তো আমার আপার মতো হতে চাই না। আমার আপার বয়স আর আমার বয়সটা এক না। আর তাছাড়া আমার কাজিনরা আমাকে রিকোয়েস্ট করেছিল, তাই আমি করেছি। তাছাড়া ওখানে সব বয়সের মানুষই তো নাচাগানা করছিল, আপনি দেখেননি? বলে, না আমি দেখিনি। এটা বলে উনি আমার কাছে আসতে চায়। আমি বারণ করলে উনি আমার চুলের মুঠি ধরে একটা ঝাড়ু দিয়ে মারতে শুরু করেন। আমি বলি, আপনি আমাকে বিনা কারণে কেন মারছেন? উনি কোনো কথাই শুনলেন না, আমাকে মারছিলেন আর বলছিলেন, আমি তোকে বাচ্চা নিতে বলেছি, বল তুই বাচ্চা নিবি? আমি ভয়ে বলছিলাম, হ্যাঁ নিব, তবুও আমাকে মারবেন না। উনি আমাকে বলছিল, আমি যা বলবো তাই শুনবি, আমি তোকে তোর বাপের বাড়ি দিয়ে আসবো, আবার সাথে করে নিয়ে আসবো। আমি বললাম, হ্যাঁ। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আমি প্রতিদিনের মতো চলে এসেছি আপার সংসার গল্পটির দ্বিতীয় পর্ব নিয়ে। কেমন লেগেছে গল্পটি আপনাদের? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম গল্প শুনতে চোখ রাখুন মাই পেজ সিলেবাস ফর লাইফ বাই লুবনাতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।